প্রিয় রবিবাবু, আমি আপনার গল্পগুচ্ছের সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি। কেবল ক্ষুদিত পাষাণটা বুঝতে পারিনি। আচ্ছা, সেই বুড়োটা যে ইরানিবাদীর কথা বলছিল, সেই বাঁদির গল্পটা বলল না কেন? শুনতে ভারী ইচ্ছে করে। আপনি লিখে দেবেন, হ্যাঁ? আচ্ছা, জয় পরাজয় গল্পটার শেষে শেখরের সঙ্গে রাজকন্যার বিয়ে হলো না? কিন্তু আমার দিদিরা বলে শেখর মরে গেল। আপনি লিখে দেবেন যে শেখর বেঁচে গেল আর রাজকন্যার সঙ্গে তার বিয়ে হলো। কেমন? সত্যি যদি শেখর মরে গিয়ে থাকে তবে আমার বড় দুঃখ হবে। আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে। একবার নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন। নিশ্চয়ই আসবেন, কিন্তু না এলে আপনার সঙ্গে আড়ি। আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শোবার ঘরে শুতে দেব, আমাদের পুতুলও দেখাবো। ইতি রানু। সকালবেলার ডাকে অনেকগুলো চিঠি ও পত্রপত্রিকা এসেছে। টাটকা টাটকা চিঠিগুলো পড়ে ফেলাই কবির অভ্যেস। এক একটা চিঠির উত্তরও লিখতে বসেন সঙ্গে সঙ্গে। এই চিঠিটি পড়ে কবি কিছুক্ষণ বিস্মিতভাবে তাকিয়ে রইলেন জানলার দিকে। তিনতলার এ ঘরের জানলা দিয়ে দেখা যায় অনেকখানি আকাশ। কিছু চিন্তা করার সময় আকাশের দিকে কবির চোখ চলে যায়। চার দেয়ালের গণ্ডি ছাড়িয়ে বিস্তীর্ণ পরিসরে ছুটে যায় মন, যেন শূন্যে ফুটে ওঠে অনেক লেখা বা রেখাচিত্র। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। কাল সারা রাত শুধু যে খুব গরম ছিল তাই নয়, একেবারে নিষ্পাত নিষ্কম্প প্রকৃতির সব কিছুই স্তব্ধ। গরমে কবির একটুও কষ্ট হয় না, গরম টেরই পান না। পিঠ বিন্দু বিন্দু ঘামে ভরে গেলেও অস্বস্তি বোধ করেন না। এই শ্রাবণ মাসে বেশ গুমট হলেই বোঝা যায় বৃষ্টি আসবে। ঠিকই ঘনিয়েছে মেঘ। কবি বৃষ্টি এত ভালোবাসেন যে তৃষ্ণার্ত চাতকের মতন ঘন ঘন তাকান মেঘের দিকে। সব কটি ঋতুর মধ্যে বর্ষাই তার সবচেয়ে প্রিয়। চিঠিখানি তিনি দুবার পড়লেন। পত্রলেখিকা পদবি দেননি, শুধু লিখেছেন নাম। ঠিকানা আছে অবশ্য বেনারসে। এই রানু কে? কত বয়স? চিঠির ভাষায় অল্প বয়সিনীই মনে হয়, কিন্তু গম্ভীরভাবে সম্বোধন করেছে প্রিয় রবিবাবু। অগ্রে বা অন্তে শ্রদ্ধা বা প্রণাম জানাবার কোনো বালাই নেই। আপনাকে আমাদের শোয়ার ঘরে শুতে দেব। এই অংশটি পড়ে কবির মুখের দাড়ি গোপের আড়াল থেকে ঝলসে উঠল কৌতুকহাস্য। এটা বেশি খাতির। এখনো পর্যন্ত তিনি কারোর বৈঠকখানায় কিংবা বারান্দায় শোয়ার আমন্ত্রণ পাননি। রানু, এই নামে কবির নিজেরও এক কন্যা সন্তান ছিল, সে আর নেই। বুক ভরা অভিমান নিয়ে সে চলে গেছে পৃথিবী ছেড়ে। গুরু গুরু মেঘ গর্জন শুরু হয়েছে, যেন ডঙ্কা বাজিয়ে রথে চেপে আসছে বর্ষা। হঠাৎ বাতাস হয়েছে প্রবল। কবি এসে দাঁড়ালেন ঝুল বারান্দায়। প্রথম বর্ষণকে বরণ করলেন মাথা পেতে। তিনি সব চিঠিরই উত্তর দেন। কেউ একজন কষ্ট করে চিঠি লিখল অথচ উত্তর পেল না, এটা তার মতে পত্রপ্রাপকের অসভ্যতা। রানু নামী মেয়েটিকেও তিনি চিঠি লিখে দিলেন, তার পরিচয় বয়স বুঝতে না পেরে খানিকটা আলগা আলগা ভাবে। প্রিয় রবিবাবু, আপনি এতদিন আমাকে চিঠি দেননি বলে খুব রাগ হয়েছিল, কিন্তু আপনার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। আমার ভালো নাম কি জানেন? প্রীতি। বেশ সুন্দর নাম না? স্কুলে সবাই আমাকে প্রীতি বলে ডাকে, কিন্তু আপনি আমাকে রানু রানু বলেই ডাকবেন। আমার ও নামটা সুন্দর লাগে কি না তাই বলছি। আমার আরও নাম আছে, শুনবেন? রানী, রাজা, বাবা, সব নামগুলোই বেশ না? আপনি যে কর্তার ইচ্ছায় কর্ম বলে একটা সুন্দর লেকচার দিয়েছিলেন না, সেটা ভারতী আর প্রবাসীতে বেরিয়েছিল। মা, বাবজা, বাবু, আশারা সেটা পড়ে বললেন যে খুব সুন্দর হয়েছে। আমিও তাই পড়তে গেলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। বোধহয় সেটা খুব শক্ত। কিছুদিন আগে আমার খুব অসুখ করেছিল, এখন ভালো আছি। আপনি নিশ্চয়ই একদিন আমাদের বাড়ি আসবেন। আমরা এ বাড়ি ছেড়ে যাব না। এ বাড়ি আমাদের নিজের বাড়ি, ভাড়ার বাড়ি নয়। আপনি আসবার সময় আমাদের জানাবেন।
আমি স্কুলের ছুটি নিয়ে আপনাকে স্টেশনে আনতে যাব। এ চিঠির উত্তর শিগগির দেবেন যেন, হারিয়ে ফেলবেন না যেন। আমি কেমন সুন্দর ফুল আঁকা কাগজে চিঠি লিখেছি। রানু, আমাদের বাড়ির ঠিকানা আবার লিখে দিচ্ছি। 235 অগস্ত কাউড, বেনারস সিটি। আপনি আর গল্প লেখেন না কেন? কবি চিঠিখানা পড়ার পর উল্টে পাল্টে দেখলেন। গোটা গোটা স্পষ্ট হাতের লেখা, বানান ভুল নেই। ভাষা এমন যেন মুখের ভাষা, লেখা নয়, কথা বলছে সামনাসামনি। এবারেও সম্বোধনে শুধু গম্ভীরভাবে প্রিয় রবিবাবু। শ্রদ্ধা ভক্তি জানাবার কোনো পাঠ নেই, শেষে শুধু নাম, যেন সমবয়সী। কে এই মেয়েটি? ঠিকানাটা দেখে কবির খটকা লাগলো। অগস্ত কুণ্ডু, চেনা চেনা লাগছে। কাশিতে একবার অগস্ত কুণ্ডের বাড়িতে গিয়েছিলেন না? হ্যাঁ, মনে পড়ল। সংস্কৃতের অধ্যাপক ফণীভূষণ অধিকারীর বাড়ি। সে বাড়ির কেউ? ফণীভূষণের স্ত্রীর নাম সরজুবালা। সে একসময় কয়েকখানা চিঠি লিখেছিল। সে চিঠি অন্যরকম। এই মেয়েটি স্কুলে পড়ার কথা লিখেছে। ফণীভূষণের বেশ কয়েকটি ছেলে মেয়ে, তার মধ্যে একজনের কথাই একটু একটু মনে আছে। প্রথমে অদ্ভুত লেগেছিল। মেয়েটির সাজসজ্জা একেবারে ছেলেদের মতো। তাকে ডাকাও হয় নন্দদুলাল নামে। পরে জেনেছিলেন ওদের পরপর দুটি পুত্র সন্তান বাঁচেনি, তাই তৃতীয় সন্তানটি মেয়ে হলেও তাকে ছেলে সাজিয়ে রাখা হয়। ওর আসল নাম আশা। শুনেছিলেন সে মেয়েটি পড়াশোনায় খুব ভালো, উপনিষদ থেকে নির্ভুল মুখস্থ বলে। রানু বা প্রীতি সেই আশারই পরের বোন। আশার বয়সে এখন বড় জোর 13-14 হবে। তাহলে এর বয়স কত? কোন ক্লাসে পড়ে তাও লেখেনি। এর বয়স 11-12 বেশি হতেই পারে না। এর মধ্যেই সে এত লেখা পড়ে ফেলেছে, এমনকি প্রবন্ধ পড়ারও চেষ্টা করে। আপনি আর গল্প লেখেন না কেন? হ্যাঁ, অনেক দিন গল্প মাথায় আসেনি। কবি ভাবলেন, আমি মানুষ ঠিক খেজুর গাছের মতো। কেউ খোঁচা না দিলে রস বেরোয় না, কেউ তাড়া না দিলে মাথায় আসে না নতুন লেখা। এখন শুধু প্রবন্ধ লেখার তাগিদ। এই মেয়েটির জন্য একটি গল্প লিখতে হবে। রানুর পরের চিঠিটি পেয়ে কবি একা একা হাসলেন অনেকক্ষণ। এই 57 বছর বয়স জীবনে চিঠি তিনি কম পাননি। নিজেও লিখেছেন কয়েক সহস্র, কিন্তু এমন ছেলে মানুষই ভরা নির্মল রসের চিঠি যেন আগে কখনো উপভোগ করেননি। সে লিখেছে, আমি এতদিন চিঠি দিইনি বলে রাগ করবেন না। আমার খুব অসুখ হয়েছিল, কিন্তু এখন ভালো আছি। লক্ষ্মীটি, রাগ করবেন না। আজকে থেকে আমাদের পুজোর ছুটি শুরু হয়েছে। 31 অক্টোবরে খুলবে। আচ্ছা, আপনার চিঠি ছাড়া আর কি কাজ? আর কই গল্পও লেখেন না, স্কুলেও যান না। আমার আপনার চাইতে ঢের বেশি কাজ। সকালে 9টা পর্যন্ত মাস্টার মশাইয়ের কাছে পড়ি, বিকেল 4টে পর্যন্ত স্কুলে থাকি। স্কুল থেকে এসে এক পণ্ডিতজির কাছে হিন্দি পড়ি, আর রাত্রে লেখা টাস্ক করি। আপনাকে দেখে বিশ্রী বলবো না। ছবিতে তো আপনাকে সুন্দর করে আঁকে। আপনি নিশ্চয়ই ছবির চেয়ে বেশি সুন্দর। আমার বেশ একটা সুন্দর বন্ধু না? আপনার বোধহয় কোনো সুন্দর বন্ধু নেই। আপনাকে দেখে আমার খুব ভালো লাগবে। আপনাকে এসে কিন্তু আমাদের বাড়িতে থাকতে হবে, আর কোথাও থাকতে পাবেন না। আচ্ছা, আপনি পদ্মার উপর নদীতে নৌকায় থাকতেন, না নদীর ধারে বাড়িতে থাকতেন? আমার সেখানে যেতে ইচ্ছে করে। মেয়েটি বারবার তাকে দেখতে চায় বলে কবি লিখেছিলেন, আমায় দেখলে তুমি ভয় পেয়ে যাবে। আমার দাড়ি গোপলা ভয়ঙ্কর চেহারা, আমার অনেক বয়স 57। তার উত্তরে রানু লিখেছে, আপনার মোটেই এত বয়স নয়। কবিদের আবার বয়স বাড়ে না। আপনার বয়স 27। আমার কাছে আপনি তাই। ওর থেকে আর আপনার বয়স বাড়বে না।